বৈশ্বিক চাহিদা মেটাতে নতুন পণ্যের উৎপাদন ও বাজার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। পণ্যের মান নিয়ে গবেষণার তাগিদ। দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন আশানুরূপ নয় বলছেন উদ্যোক্তারা। সরকারের নীতিগত পরিবর্তনের তাগিদ ব্যবসায়ীদের। এবারও কেন্দ্রীয়ভাবে হচ্ছে না আয়কর মেলা। নভেম্বর জুড়ে কর অফিসেই মিলবে সব সেবা, জানালো এনবিআর। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছেন কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নতুন নতুন পণ্য উৎপাদন ও রপ্তানির বাজার বাড়াতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে নির্দেশনা দেন তিনি। বলেন, বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি চলছে কূটনৈতিক কার্যক্রম। 7 দিনব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ। এতে অংশ নিয়েছে 38টি দেশের 552টি প্রতিষ্ঠান। এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠান 281টি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে বাংলাদেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের নানা সুবিধা তুলে ধরে বিদেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে অঙ্গীকারাবদ্ধ তার সরকার। আমরা বিনিয়োগ আকর্ষণ করবার জন্য এবং দ্রুত বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্য নিয়ে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই পদ্ধতি আমরা গ্রহণ করেছি। এর ফলে প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার আমাদের বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ সংক্রান্ত সকল সেবা সমন্বিত করে একটা প্ল্যাটফর্ম হতে প্রদানের জন্য 2019 সাল হতে ওয়ান স্টপ সার্ভিস ওএসএস পোর্টাল ব্যবস্থা প্রচলন করা হয়েছে। বৈশ্বিক চাহিদা বিবেচনায় নতুন নতুন পণ্যের উৎপাদন ও রপ্তানির বাজার বাড়াতে ব্যবসায়ীদের পরামর্শ দেন সরকার প্রধান। নতুন নতুন পণ্য আরও কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি সেটাও গবেষণা করে বের করতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে এবং কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে সেটা অনুধাবন করে সেই পণ্য আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি কি না সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। কাজে আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন, বিশেষ করে বেসরকারি খাত, আমি তাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। গত 13 বছরে বাংলাদেশ প্রতিটি খাতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের মাধ্যম হবে বাংলাদেশ। যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার এবং রপ্তানি করার। 1 নভেম্বর পর্যন্ত চলা এই বাণিজ্য সম্মেলনে আইটি, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, জুট ও টেক্সটাইল সহ 9টি খাতের পণ্য প্রদর্শিত হবে। বাণিজ্য ও বিনিয়োগের জন্য জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন আশানুরূপ নয় বলছেন উদ্যোক্তারা। বিরাট হিসেবে চলতি বছরের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগের প্রস্তাব কমেছে আগের বছরের একই সময়ের চেয়ে 86%। এই বিনিয়োগ বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের পাশাপাশি সরকারের নীতিগত পরিবর্তনের তাগিদ তাদের। এদিকে বন্দরের উন্নয়ন সহ চলছে বিভিন্ন ধরনের প্রচার। এতে সামনে বিনিয়োগ বাড়বে বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। দেশে কমেছে বিদেশি বিনিয়োগের নিবন্ধন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 57টি বিদেশি ও যৌথ শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব এসেছে 19 কোটি 36 লাখ ডলারের। আর গেল বছরের প্রথম 6 মাসে ছিল 140 কোটি 33 লাখ ডলার। এদিকে স্থানীয় বিনিয়োগকারীদের প্রস্তাব বাড়লেও পণ্য খালাসে বন্দরের জটিলতা সহ বিভিন্ন অভিযোগ উদ্যোক্তাদের। তারা জানান, দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন হলেও এখনও তা আশানুরূপ নয়। আবার যেসব উন্নয়ন হচ্ছে তারও প্রচার কম। বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বাড়াতে প্রতিটি খাতকে সমান সুযোগ দেওয়ার দাবি তাদের। রুলস, রেগুলেশনস, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, সেখানে একাধিক অনেক রকমের পারমিশনস, লাইসেন্সেস এগুলো লাগে। সেখানে কিছু সার্কুলারিটি আছে যে আপনি ডকুমেন্ট এ না থাকলে বি পাবেন না, অথচ ডকুমেন্ট বি না থাকলে এ পাবেন না। আপনাকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, আপনাকে মার্কেট ডাইভার্সিফিকেশন করতে হবে এবং পোশাক শিল্পের ন্যায় আপনাকে অধিকার ধারাবাহিকভাবে প্রত্যেকটি খাতকে দিতে হবে। সেটা যতদিন আপনি শক্তিশালী না করবেন ততদিন কিন্তু আপনার জন্য ইট বি ভেরি ডিফিকাল্ট টু ইমপ্রেস দ্য ফরেন ইনভেস্টার্স টু কাম ইনটু দ্য কান্ট্রি।
তবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলছেন, করোনার কারণে বিদেশি বিনিয়োগ কমলেও আবার তা বাড়াতে নানামুখী প্রচারণা চলছে। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানালেন, বন্দরের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা দূর করতে সরকার কাজ করছে। আমরা অনেকগুলি রোড শোগুলি করেছি এবং এই একটা সামিট হচ্ছে, তারপর বিডার তরফ থেকে আমরা আরেকটা সামিট করতে যাচ্ছি নভেম্বর 28-29 তারিখে। তো এগুলির পরে ইনশাল্লাহ আমরা যা দেখতেছি আমাদের অনেকগুলি ইন্টারেস্টটা এসছে। পোর্ট ডেভেলপ করার চেষ্টা করছি, তারপরে যেসব ল্যান্ডলক কান্ট্রিগুলো আছে সেটার ব্যাপারে তাদের চিন্তা করতে হবে, আমরাও চিন্তা করছি। পাশাপাশি এয়ারপোর্ট বাড়ছে, এয়ার কার্গো বাড়ছে, সব রকম প্রচেষ্টাই আছে। তারা বলছেন, কৃষি ও ইলেকট্রনিক্স সহ নতুন কয়েকটি খাতে বাড়ছে বিনিয়োগ, অন্যান্য খাতেও বিনিয়োগ আরও বাড়ার আশা তাদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় এবারও কেন্দ্রীয়ভাবে আয়কর মেলা করছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে গত বছরের মতো নভেম্বর মাস জুড়ে কর অফিসেই মিলবে রিটার্ন জমা দেওয়ার সব সেবা। পাশাপাশি কোনো ডকুমেন্ট আপলোড না করেই অনলাইনে দেওয়া যাবে রিটার্ন। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। আয়কর রিটার্ন জমা নিতে মাসব্যাপী বিশেষ সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে এনবিআর। চেয়ারম্যান জানান, সারা দেশে 31টি করাঞ্চলের 649 সার্কেলে 1 থেকে 30 নভেম্বর পর্যন্ত অফিস সময়ে দেয়া যাবে রিটার্ন। ঢাকার সরকারি কর্মকর্তাদের সুবিধায় করাঞ্চলের পাশাপাশি সচিবালয় ও অফিসার্স ক্লাবে বিশেষ বুথ করা হবে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সেনা লঞ্চে 9 ও 10 নভেম্বর বিশেষ আয়োজন থাকবে। 24 নভেম্বর সারা দেশের শীর্ষ 666 করদাতাকে সম্মাননা দেবে এনবিআর। নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে এবং রিটার্ন দাখিলকারীদের যত ধরনের সহযোগিতা আছে সেটা করা হবে এবং প্রাপ্তি স্বীকারপত্র ইনস্ট্যান্ট সেখানেই দিয়ে দেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান জানান, 10 অক্টোবর থেকে অনলাইনেও রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। এই রিটার্ন সিস্টেমে কর নির্ধারণ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, দলিলপত্র আপলোড করার ঝামেলাও নেই। তবে যাদের একাধিক উৎস যেমন ব্যাংক, সঞ্চয়পত্র অফিস থেকে আয়কর কর্তন করা হয়, তারা অনলাইনে রিটার্ন পূরণ করতে পারবেন, জমা দিতে হবে সরাসরি। এনবিআর চেয়ারম্যান জানান, অনলাইন রিটার্ন ব্যবস্থা শিগগিরই পূর্ণাঙ্গ ও স্বয়ংক্রিয় হবে। তখন কাউকেই অফিসে গিয়ে রিটার্ন দিতে হবে না। nbr.gov.bt দিয়েই এনবিআর ওয়েবসাইটে পেয়ে যাবে। এনবিআর এর ওয়েবসাইটে গেলেই মাথার উপরে স্ক্রলে আসতেছে যে অনলাইন রিটার্ন সাবমিট করতে চান কিনা, জাস্ট ওইখানে যে ক্লিক করেন আপনারা অনলাইন রিটার্ন সাবমিশনের পেজে চলে যাবেন এবং সেই পেজে যা যখন প্রতি পেজে সেখানে যখন প্রতি পেজে আপনারা ভিজিট করবেন তখন সেখানেই কার্সর নিয়ে গেলেই বলা থাকবে যে এখানে আপনি বা এই বক্সে আপনি কি তথ্য দিতে হবে, কিভাবে সেই তথ্য দিবেন। এনবিআর হিসাবে দেশে নিবন্ধিত করদাতা প্রায় 68 লাখ। তবে বেশিরভাগ নিবন্ধনকারী রিটার্ন দেন না। তাদের প্রতি কঠোর না হওয়ার ইঙ্গিত সংবাদ সম্মেলনে দেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তত 100 কোটি টাকার লেনদেন হলেও কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির অ্যাকাউন্টে রয়েছে মাত্র 80 লাখ টাকা। এক ব্রিফিংয়ে মঙ্গলবার দুপুরে র্যাব জানায় 1,03,000 টাকার লোভের প্রলোভন দেখিয়ে প্রায় 30,000 গ্রাহকের সাথে প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি। এর আগে রাজধানীর পল্লবী থেকে পরিচালক সহ 10 জনকে গ্রেফতার করা হলেও প্রতিষ্ঠানটির মালিক এখনও পলাতক। আমানতের টাকা ফেরত না দিয়ে নানাভাবে হয়রানি ও মারধরের শিকার হচ্ছেন মিরপুরের কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির গ্রাহকরা। প্রতারিত গ্রাহকরা জানান, প্রথম কয়েক মাস গ্রাহকের টাকা দিলেও 4-5 মাস পর তা বন্ধ করে দেয়া হয়। মূলধন তো ফেরত দিতেই আসে না, গেলে আজকে আসেন কালকে আসেন এরকম করতে করতে এই পর্যন্ত 2019 সালে আমরা এটা করছি। আমি ঢাকা শহর থাকতে পারতেছি না, একা কামাই করে আমি আমার মূল টাকাটা দিয়ে দেন। হ্যাঁ, আজকে আমার 6 মাস ধরে ওদের সাথে কথাই কইতে পারি না, ওদের অফিসে ঢুকতে পারি না। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র্যাব। র্যাব জানায়, প্রতিষ্ঠানের নিবন্ধিত সদস্য 518 হলেও অন্তত 30,000 মানুষ প্রতিষ্ঠানটির প্রতারণার শিকার। 100 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, তো বাকি টাকা মানি লন্ডারিং হয়েছে। মানি লন্ডারিং মামলা যখন হবে এবং প্রতারিত যারা হয়েছেন তারা যদি মামলা করেন, পরবর্তী সময় তার সম্পদ বাজেয়াপ্ত হলে তখন কিন্তু তালিকা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হয়তো দেওয়ার একটা আদেশ বিজ্ঞ আদালত দিতে পারেন। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রতি লাখে 3,000 টাকার লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখাতো প্রতিষ্ঠানটি। আমানত সংগ্রহ করলেও দীর্ঘদিন গ্রাহকদের কোনো লভ্যাংশ দিচ্ছিল না তারা।
কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এই নামে চেক বই করছে এবং ওটার উপরে লেখা আছে জসিম গ্রুপের প্রতিষ্ঠান। কোনো সমিতি কোনো গ্রুপের প্রতিষ্ঠান হয় না, সমিতির হচ্ছে সকল সদস্যের সমান অধিকার থাকে। প্রতারণার অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির সভাপতি জসিমউদ্দিন নিজের নামে 8টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে অর্থ পাচার সহ একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহকদের স্বার্থ রক্ষা করে ই-ভ্যালিকে সচল রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের নির্দেশনায় গঠিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির নতুন বোর্ডের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ই-ভ্যালি থাকবে নাকি অবসায়ন হবে তা বলা যাচ্ছে না এখনই। আগামী 15 দিনের মধ্যে নিয়োগ দেওয়া হবে অডিট টিম। তালিকা হবে পাওনাদারদের। ই-ভ্যালির অফিসে মজুদ মালামালের খোঁজ নিয়েছে পরিচালনা পর্ষদ। ই-ভ্যালির নতুন চেয়ারম্যান জানান, রাসেল নাসরিন দম্পতি আটকের পর প্রতিষ্ঠানের জিনিসপত্র যারা চুরি করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে রোববার মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ শিকার। সকাল থেকে মাছের আড়তগুলোতে আসতে শুরু করেছে ইলিশ মাছ। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ প্রচেষ্টায় এবারের অভিযান সফল হয়েছে। লক্ষ্মীপুরের জেলেরা জানান, প্রথম দিনে জেলে যেসব মাছ ধরা পড়েছে বেশিরভাগই ডিমসহ মাছ। এদিকে বরিশালের বাজারে প্রচুর ইলিশ মিললেও বেশিরভাগই নিষেধাজ্ঞা চলাকালীন ধরা হয়েছে বলে ধারণা ক্রেতাদের। শরীয়তপুরে আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। তবে কৃষি কর্মকর্তা জানান, অভিযান সফল হওয়ায় এবার ইলিশ আহরণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। আমরা তো এতদিন গাঙে নামি নাই, আজকে নদীতে গেছিলাম, তো মোটামুটি পাইছি। খেয়া একটা মারছি, মারার পর মনে করেন যেন ডিম দু একটা আছে বা কেউ নাই। নদীতে ইলিশ মাছ ডিম ছাড়ার জন্য আসছে, মা ইলিশ ডিম ছাড়া হয়ে গেছে। এখনো 2-1 দিন ইলিশ মাছ নদীতে থাকবে, কিন্তু 80% ইলিশ মাছ ডিম ছেড়ে দিচ্ছে। ঠাকুরগাঁওয়ের এক উদ্যোক্তার তৈরি ব্লক পার্কিং টাইলস পেয়েছে বেশ জনপ্রিয়তা। বর্তমানে নিজ এলাকার বাইরে দেশে বিভিন্ন জেলায় যাচ্ছে এই টাইলস, কিন্তু পুঁজির অভাবে ব্যবসার আকার বড় করতে পারছেন না শান্তিনগর এলাকার এই উদ্যোক্তা। সহযোগিতা পেলে ব্যবসা বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান তৈরিতে আশাবাদী তিনি। 2011 সালে প্রকৌশল বিদ্যায় স্নাতক শেষ করে 2016 সালে চাকরির জন্য কাতার যান ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার মোস্তাফিজুর রহমান শিমুল। সেখানে কাজ করেন একটি পার্কিং টাইলসের কোম্পানিতে। পরে দেশে ফিরে নিজে টাইলস উৎপাদন শুরু করেন। প্রধান কাঁচামাল সিমেন্ট, বালু ও নুড়ি পাথর সহজলভ্য হওয়ায় এই উদ্যোগ নেন শিমুল। এই কারখানায় মাত্র 2 লাখ টাকা পুঁজিতে 2021 সালের জানুয়ারিতে বাণিজ্যিকভাবে পার্কিং টাইলস উৎপাদন শুরু করেন তিনি। প্রথমে একজন শ্রমিক নিয়ে শুরু হলেও এখন কাজ করছেন 17 জন। সারা বাংলাদেশেই আমাদের প্রোডাক্টটাকে সরবরাহ করব। যেহেতু আমরা নিজস্ব আমাদের প্রোডাকশন, আমাদের নিজস্ব প্রস্তুত আমরা করতেছি, সেহেতু আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে আমরা প্রোডাক্টের গুণগত মানসম্মত রাখবো। তবে অর্থের অভাবে কারখানাটি আরো বড় করতে পারছে না বলে জানিয়েছেন এই উদ্যোক্তা। ব্যবসার আকার বড় করা গেলেও আরো কর্মসংস্থান হবে বলে আশা তার। এদিকে সম্ভাবনাময় এই খাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলার বিসি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের সংগঠনের। তার এই কারখানায় বর্তমানে অনেকেরই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমরা আশা করছি যে সে সরকারিভাবে যদি আরও একটু এখানে প্রণোদনা বা সহযোগিতা পায়, যে কোনো ব্যাংক থেকেও যদি কোনো ধরনের ফ্যাসিলিটিস পায়, তাহলে এটা আরও বড় করতে পারবে। ফুটপাথগুলো থেকে শুরু করে মানুষের বিভিন্ন ফ্লোরগুলো, গ্যারেজ ফ্লোর থেকে শুরু করে অন্যান্য সব ফ্লোরগুলোতে এই বিভিন্ন রঙের এই টাইলসটা এখন ব্যবহার করা হচ্ছে। এই উদ্যোগটাকে এবং প্রকল্পটাকে উত্তরোত্তর বাড়ানোর জন্য যত প্রকারের হেল্প লাগুক না কেন, সেগুলো আমরা করে থাকব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বের লাখ কোটি ডলারের কোম্পানির তালিকায় নাম উঠে এসেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার। সোমবার শেয়ারের দাম 12.5% বেশি বেড়ে যাওয়ায় ইলন মাস্কের টেসলা ছাড়িয়ে যায় $1 ট্রিলিয়ন মাইলফলক। মূলত মার্কিন প্রতিষ্ঠান হার্জের কাছে 1 লাখ গাড়ি বিক্রির চুক্তির কারণে বেড়ে যায় টেসলার শেয়ারের দাম। আর শেয়ারের দাম বাড়ার ফলে প্রতিষ্ঠানের প্রধান ও বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ আরও 23 ভাগ বেড়ে দাঁড়িয়েছে $23,000 কোটি। এই তালিকায় যুক্তরাষ্ট্রের পঞ্চম কোম্পানি এটি। এর আগে $1 ট্রিলিয়ন বাজার মূল্য ছাড়ায় অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন ও গুগল অ্যালফাবেটের। এছাড়া বিশ্বের আরেক $1 ট্রিলিয়ন প্রতিষ্ঠান সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। Extends the handle, you sit down, range, even with the tri-motor high performance. It's controversial men in tech.
টানা 2 দিন বড় পতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঘুরে দাঁড়িয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জ। এই সময় ডিএসসির প্রধান সূচক বেড়েছে 120 পয়েন্ট, ফলে আবারও 7000 পয়েন্টের ঘরে ফিরেছে ডিএসইএক্স। এছাড়াও দর বেড়েছে ডিএসসির 90 ভাগ প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 274 পয়েন্ট। পুঁজিবাজার স্থিতিশীল রাখতে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী লেনদেনের পরামর্শ দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মঙ্গলবার সূচকের উত্থান দিয়ে দিনের শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 120.48 পয়েন্ট কমে অবস্থান করছে 7005 পয়েন্টে। তবে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে ঢাকার শেয়ার বাজারে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1386 কোটি 91 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 83 কোটি 51 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 340টির, কমেছে 22টির এবং অপরিবর্তিত আছে 14টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে শেয়ার বাজারে লেনদেনের স্বাভাবিক অবস্থা ধরে রাখতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরামর্শ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। আপনারা কখন কিনবেন, কতক্ষণ সেটাকে ধরে রাখবেন এবং কখন সেটাকে বিক্রয় করবেন, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ধৈর্য ধারণ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কেউ বিক্রি করছেন বললেই যে সেটি বিক্রি করে দিতে হবে, এটা কোনো যুক্তি নেই। কেউ কিনছেন বললেও সেটি কিনবেন, সেটিও কোনো যুক্তি নেই। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে কেডিএস অ্যাক্সেসরিজ, দ্বিতীয় অ্যাক্টিভ ফাইন এবং তৃতীয় অবস্থানে মনোসফুল পেপার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 274.31 পয়েন্ট, লেনদেন হয়েছে 41 কোটি 76 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।